আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, নিরাপদ মিড ডে মিল নিশ্চিতে জোর উপবৃত্তি পর্যালোচনার নির্দেশ। 6 মাসে গুম নিয়ে জামায়াত নেতা আজাদের ভুয়া তথ্যের সমালোচনার ঝড়, ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ, বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞ। রোহিঙ্গা সংকটে 9 বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন, জাতিসংঘে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ, চীনের কূটনৈতিক ভূমিকা কাজে লাগিয়ে দর কষাকষি করতে চায় ঢাকা। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, আকার বড় না করার আহ্বান, মন্ত্রণালয়ের কাজের মূল্যায়নের ওপর সামনেও পরিবর্তনের ইঙ্গিত। এবং ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করাই লক্ষ্য, অর্থনৈতিক সন্ত্রাস বলছে তেহরান। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনটি জনমত যাচাইয়ের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। সোমবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর আগে শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠকে মিড ডে মিলে শিক্ষার্থীদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি আবারও চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব, অর্জন এবং মিড ডে মিলের বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার দুপুরে বঙ্গভবনের সাক্ষাৎকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান তিনি। এ সময় বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতি, সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীও। বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। বিএনপিতে ছারপোকা ঢুকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত, দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ জ্যেষ্ঠ নেতাদের। দলের নাম ভাঙিয়ে চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিএনপি নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে গণমাধ্যমে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জানান, কোনো প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন হবে বিশৃঙ্খলামুক্ত। দল থেকে স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবে, কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না। এদিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। কোথায় পড়ো? এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দলের মধ্যেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে, এর ফল যে পর্যন্ত না পাওয়া যাবে বোঝা যাবে না যে কত যুগান্তকারী এসব কাজ। এই কাজগুলি সম্পাদনের জন্য যে শান্তিপূর্ণ অবস্থা দরকার, আমরা বুঝতে পারতেছি যে সেই সময় বিরোধী দল হয়তো দিতে চাইবে না। নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, ষড়যন্ত্র চলছে।
হয়তো দৃশ্যমান হচ্ছে না, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এটাকে মোকাবেলা করতে হলে যারা সরকারে আছে থাকুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করুক, আখের পিছনের কথা চিন্তা না করুক। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি 17 বছরের সংগ্রামের কারণেই 24-এর গণঅভ্যুত্থানের মুখে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। 17 বছর আমরা যে আন্দোলন করেছি তার ফলেই কিন্তু ফলপ্রসূ হিসাবে এই 24 এদেশের সফল ছাত্র গণ আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে সবার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। আমি দেখেছি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সরকারের গণবিরোধী অবস্থানের প্রতিবাদ জারি রাখবে জামায়াত। একই সঙ্গে সম্পাদকদেরও গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে এনসিপি বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহে চরম ব্যর্থ হয়েছে বিএনপি সরকার। সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মতবিনিময় সভা সোমবার সকালে রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এ সভায় অংশ নেয় জামায়াতের শীর্ষ নেতারাও। গণতন্ত্র রক্ষায় বিরোধী দলকে গণমাধ্যমের পাশে থাকার আহ্বান জানান সম্পাদকরা। মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটা যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সরকারের গণবিরোধী অবস্থানের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে তার দল। সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব। এই পলিসির উপরে জামাত আছে, এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে। এদিন সরকারের 180 দিনের মূল্যায়ন নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, নানা খাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। এই 6 মাসে তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশের জন্য অবমাননাকর হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 5 সেপ্টেম্বর লং মার্চ শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে 11 দলীয় ঐক্য। সোমবার রাতে পুলিশ সদর দফতরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ শেষে নেতারা জানান, কর্মসূচি নির্বিঘ্ন করতে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। 4টি লং মার্চের বিস্তারিত শিডিউল, টাইম উল্লেখ করে, দিনক্ষণ উল্লেখ করে আমরা লিখিতভাবে কোথায় কোথায় পথসভা হবে বিস্তারিত আমরা ওনাদের কাছে লিখিত হস্তান্তর করেছি। আইজিপি যতটা আন্তরিকতা এবং আশ্বস্ত করেছেন, আশা করি এই লং মার্চে আমরা পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা পাবো। গণভোটের গণরায় বাস্তবায়ন প্রথম দাবি, এরপরে তো দ্রব্যমূল্য, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সার সংকট, আইন শৃঙ্খলার অবনতি, অনেক জনদুর্ভোগ আমাদের এই লং মার্চের দাবির মধ্যে আছে। গত 6 মাসে গুম নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের ভুয়া তথ্যে সমালোচনার ঝড় উঠেছে। বক্তব্যের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ অবস্থায় বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। এমন ঘটনা ভবিষ্যতে জামায়াতের বিশ্বাসযোগ্যতার জায়গাকে সংকুচিত করতে পারে বলেও মত তাদের। মাসে 512 জন গুম হয়েছে, এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এখনো যে দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এই আইনশৃঙ্খলা ভয়াবহ পরিণতি,
এগুলো আছে। গত 23 আগস্ট 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, গত 6 মাসে দেশে গুমের ঘটনা ঘটেছে 512টি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। সুনির্দিষ্ট কোনো তথ্যসূত্র ছাড়াই এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক প্রতিপক্ষরা। সমালোচনার মুখে পড়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন হামিদুর রহমান আজাদ। অনিচ্ছাকৃত সংখ্যা ও শব্দগত ভুলের কথা স্বীকার করেন তিনি। ক্ষমা চেয়ে তার এই পোস্টের কমেন্ট বক্সেও সমালোচনার ঝড়। অনেকেই লেখেন, দায়িত্বশীল জায়গা থেকে কোনো মন্তব্যের আগে আরও সচেতন থাকা জরুরি। প্রশ্ন থেকে যায়, তথ্যগত ভুল কি প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল, নাকি তথ্যগত যাচাই বাছাইয়ের ভুল? বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক দল মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাই ছাড়াই পরিসংখ্যান তুলে ধরলে তা জনমনে বিভ্রান্তি ছড়ায়। তারা বলছেন, প্রধান বিরোধী দলের শীর্ষস্থানীয় জায়গা থেকে এ ধরনের মন্তব্য দলটির আত্মবিশ্বাসের ঘাটতিকেই ইঙ্গিত করে। একই সঙ্গে তা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলেও মত এই বিশ্লেষকের। এজ এ বিরোধী দল হিসেবে খুবই কনফিডেন্সের সমস্যায় ভুগছে। তারপরে কনফিডেন্ট তো ল্যাক অফ কনফিডেন্স তো আছেই, অন দি আদার হ্যান্ড কনফিউজড। তাদের কি করা দরকার সেই জায়গাটাতে তারা বারবার হোঁচট খাচ্ছে, মুখ ফসকে এসব কথা বলছেন। কিন্তু ওনাদের বোঝা উচিত যে ওনারা নামের শেষে ইসলামী কথাটা লাগান। যখন তারা এই কথাটা বলেন তখন মানুষ কিন্তু ওইটা দিয়ে বিচার করে থাকে। দুঃখ প্রকাশ ইতিবাচক পদক্ষেপ হলেও যাচাইহীন বক্তব্য ভবিষ্যতে দলটির বিশ্বাসযোগ্যতার জায়গাকে সংকুচিত করতে পারে বলেও অভিমত বিশ্লেষকদের। মিথ্যা দিয়ে কখনো অন্যকে ডোবানো যায় না। ওনাদের নিজেদের ক্ষতি ওনারা নিজেরাই করলেন, এটা করার মাধ্যমে তাদের যে রাজনৈতিক ইমেজের ক্ষতি করলেন আর কি। বিএনপিকে আপনি অ্যাটাক করতে চান, তা আপনি অন্য কথা বলেন, তার অন্য ব্যর্থতার কথা বলেন, তার পলিসি ফেইলিউরের কথা বলেন। গুমের সংস্কৃতির পুনরাবৃত্তি ঠেকাতে সরকার, রাজনৈতিক দল ও সব পক্ষের আন্তরিকতা প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ নাগরিকত্ব বিতর্কের মুখে মুখ খুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করে বলেছেন, যারা দেশের ভালো চায় না তারাই সমালোচনা করছে। গত সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হুমায়ুন কবির আরও জানান, মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে আগ্রহী ঢাকা। চলতি মাসের 21 আগস্ট বঙ্গভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। শপথের পর সোমবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন তিনি। প্রথম কর্মদিবসেই গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি। নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে দেশের প্রতি তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয় বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। আমি বাংলাদেশি, I don't think there is anybody, that will question my Bangladeshism and my stand. মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে, তার আমার লাকি। দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, সবাই মিলে ইনশাল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোতে এক দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনার নীতি রয়েছে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে জাতীয় স্বার্থ ও পরবর্তী বৈশ্বিক বাস্তবতার আলোকে বিষয়টি ইতিবাচকভাবে দেখার কথা জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ কে তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন। এমনও হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি। নতুন দায়িত্বে পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান হুমায়ুন কবির। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের 180 দিনের মাথায় মন্ত্রিসভায় রদ বদলকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মন্ত্রিসভার আকার আর না বড় করার আহ্বান জানিয়েছেন তারা। সে সঙ্গে কাজের স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এদিকে মন্ত্রণালয়ের কার্যক্রমের মূল্যায়নের ওপর সামনেও মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকেরা। নূরে আলমের রিপোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় মন্ত্রিসভায় দলবদল করা হয়েছে। গত 21 আগস্ট নতুন 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। আর বিএনপির সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মন্ত্রিসভায় সংযোজন বিয়োজন ধারাবাহিক কাজ। একটা রুটিন ওয়ার্ক, প্রায় এটা হয়ে থাকে, রদবদল হয়। পারফরমেন্স দেখে উনি অনেক সময় রিসাপল করেন, মন্ত্রিসভা পুনর্গঠনও করতে পারেন, সেটা এখতিয়ার প্রধান। এদিকে এই পরিবর্তনের পরে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 51 জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন 11 জন। মন্ত্রিসভার এই পরিবর্তনকে সরকারের 6 মাসের কর্মমূল্যায়ন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন নিয়মিতভাবে মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের মূল্যায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্টাইলে গভর্নমেন্ট পরিচালনা করছেন তার মধ্যে কয়েকটা দিক খুব স্পষ্ট। একটা হলো জবাবদিহিতার মাত্রাটা অনেক হাই, তিনি জবাবদিহিতা নিশ্চিত করতে চান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কাকে কোন মন্ত্রণালয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং কাকে কোন কী কারণে চেঞ্জ করছেন, এটা যেন আসলে স্ট্যান্ডার্ড নির্ধারিত থাকে। সেই সঙ্গে মন্ত্রিসভার আকার নিয়েও সরকারকে ভাবতে হবে। স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই সরকারের কোষাগারের উপর যেন চাপ না পড়ে সেদিকে নজর রাখার আহ্বান বিশেষজ্ঞদের। যতদূর সম্ভব এটাকে সংখ্যাটা একটা সীমার মধ্যে রেখে মন্ত্রিপরিষদকে রাখাটাই উত্তম এই মুহূর্তে আর কি। কীভাবে তাদের পারফরমেন্সকে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া যায়। এদিকে আরও কয়েকটি মন্ত্রণালয়ে কর্মকাণ্ডের মূল্যায়নের উপর মন্ত্রিসভায় দলবদল হওয়ার সম্ভাবনার কথা বলছেন নীতি নির্ধারকরা। সরকারের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলোর সফল বাস্তবায়ন করতে হলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে যোগ্য ও মেধাবীদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ঢলের 9 বছরেও শুরু হয়নি প্রত্যাবাসন। সম্প্রতি মিয়ানমার 3 লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাস্তুচ্যুত বাসিন্দা হিসেবে স্বীকার করলেও ফেরত নিয়ে কাটানি অনিশ্চয়তা। জাতিসংঘে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরির পাশাপাশি চীনের কূটনৈতিক ভূমিকা কাজে লাগিয়ে প্রত্যাবাসন এগিয়ে নিতে চায় ঢাকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে কাজে লাগিয়েই বাড়াতে হবে চাপ। শাতিলা শারমিনের রিপোর্ট। জাতিগত নিধনের মুখে 2017 সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন লাখ লাখ রোহিঙ্গা। 9 বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 লাখের বেশি। এর সঙ্গে প্রতি বছর ক্যাম্পে যুক্ত হচ্ছে প্রায় 25,000 নতুন শিশু। অথচ এখনো শুরু হয়নি প্রত্যাবাসন। দীর্ঘস্থায়ী এই সংকট এখন বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি দাবি করে মিয়ানমারের বিবৃতি নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে প্রত্যাবাসন প্রক্রিয়াকে। এছাড়া রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা বলেছে নেইপিদো। এই অবস্থানেও লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি। সময় সংবাদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। চীনের কূটনৈতিক ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, বেইজিংয়ের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর সহ পারস্পরিক স্বার্থকে কাজে লাগিয়ে মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে দর কষাকষি জোরদার করতে চায় ঢাকা। প্রাইম মিনিস্টার তারেক রহমান and প্রেসিডেন্ট শি জিনপিং তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনার, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। ইটস অ্যান আর্ট অফ বার্গেনিং অ্যান্ড আর্গিউইং ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ। আমরা এই রোহিঙ্গা ক্রাইসিসটা আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st
সেশনের প্রেসিডেন্সি অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে। মিয়ানমারের অর্থনৈতিক স্বার্থকে প্রত্যাবাসনের সঙ্গে যুক্ত করে উইন উইন কাঠামো তৈরির পরামর্শ বিশ্লেষকদের। তাদের মতে কেবল রাজনৈতিক বা মানবিক চাপ নয়, অর্থনৈতিক প্রণোদনা ও স্বার্থের হিসাবও মিয়ানমারের উপর কার্যকর চাপ তৈরিতে কাজে লাগাতে হবে। একটা ইকোনমিক ইনসেন্টিভ তৈরি করা যায় কিনা, যেটা ইকোনমিক করিডোরের মাধ্যমে সম্ভব, একটা উইন উইন সিচুয়েশন, যেখানে মিয়ানমারও বুঝতে পারবে যে রোহিঙ্গাদের ফেরত আনলে তারও লাভ আছে, অর্থনৈতিক লাভ আছে। এখন পর্যন্ত সেই জায়গায় আমরা যেতে পারিনি। জাতিসংঘে এমনি যে খুব একটা লাভ হবে না, যতবার আমরা জাতিসংঘে যাব মিয়ানমার তত কঠিন হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে 90 দিনের হালনাগাদ প্রতিবেদন তৈরির কাজ করছে সরকার। 9 বছর ধরে প্রত্যাবাসন আটকে থাকায় আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা এবং মিয়ানমারের সঙ্গে স্বার্থভিত্তিক আলোচনাকেই এখন এগিয়ে যাওয়ার প্রধান পথ হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। অবৈধ ফোন ঠেকাতে আবারও ফিরছে এনআইআর ব্যবস্থা। হ্যান্ডসেট একবারই নিবন্ধন, বন্ধ হচ্ছে না নেটওয়ার্কের সচল কোনো অনুমোদনহীন ফোন, কমবে গ্রাহক ভোগান্তি। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ফেনীতে চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শিক্ষার্থী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 4 জনকে, খালাস পেয়েছেন 10 আসামি। একই সঙ্গে বিচারিক আদালতে ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নির্মম পৈশাচিকতার শিকার হয়েছিল নুসরাত জাহান রাফি। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যায় নুসরাত। নুসরাতকে পুড়িয়ে হত্যার এই নৃশংস ঘটনায় ফুঁসে উঠেছিল গোটা দেশ। ঘটনার মাত্র 7 মাসের মাথায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। নিম্ন আদালতের সেই সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি আসে হাইকোর্টে। দীর্ঘ আইনি লড়াই, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার উচ্চ আদালত মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও একই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন দেন, খালাস দেয়া হয়েছে 10 আসামিকে। রায়ে নিম্ন আদালতে ঢালাও ফাঁসি দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে পেনাল এবং সেন্টেন্সিং অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্য আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। সিসিটিভির ফুটেজ গায়েব করে দেয় নুসরাত হত্যার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। 16 জনের ফাঁসি একটা মামলায়, এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। নুসরাত হত্যা মামলার 16 আসামি কারাগারে রয়েছেন। যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢালাও সাজা দেওয়ার রাশ টানতে সতর্ক করলেন দেশের উচ্চ আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেই সাজা নয়, এই বিষয়েও স্পষ্ট বার্তা দিলেন হাইকোর্ট। নুসরাত হত্যা মামলায় গণহারে মৃত্যুদণ্ড দেয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিয়ে এই বার্তা দিয়েছেন বলে জানান আইনজীবীরা। 16 আসামের সবাইকে ফাঁসি দিয়ে অনেক নিরপরাধ পরিবারকে বিপর্যয়ে ফেলা হয়েছিল বলেও মনে করেন উচ্চ আদালত।
নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে ১২ জনই নিজের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ ১৬ আসামিকেই ফাঁসির আদেশ দেন। সোমবার হাইকোর্ট তার রায়ে বলেছেন, মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিচারিক মনোভাব দেখাননি ওই বিচারক। ৮৭ জনের সাক্ষ্য, ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উচ্চ আদালতের রায় পর্যালোচনা করে আইনজীবীরা বলছেন, ১৬৪ ধারায় জবানবন্দি থাকলেই যে আসামি অপরাধী, এই প্রচলিত ধারণা ভেঙে দিলেন হাইকোর্ট। যে কনফেশনটা আমাদের কাছ থেকে আদায় করা হয়েছে সেটা জোরপূর্বক, সেটা একটা এক্সকালপেটরি কনফেশন ছিল, এটার উপরে রিলাই করে কোনো সাজা দেওয়া যায় না। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এখন থেকে আমাদের জানা উচিত নিম্ন আদালতের মামলাগুলো রায় দেওয়ার সময় অত্যন্ত কেয়ারফুলি দিতে হবে। একটা মানুষকে ইচ্ছা করলে ফাঁসি দেওয়া যায় না। নুসরাত হত্যার বিচার দাবিতে সে সময় বিক্ষোভে ফুঁসে উঠেছিল সারা দেশ। কয়েকজন আসামির পক্ষেও মানববন্ধন হয়েছিল রাজপথে। আইনজীবীরা বলছেন, গণমাধ্যম ও গণবিক্ষোভে প্রভাবিত হয়ে নয়, বিচারিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেই রায় দিতে হবে অধস্তন আদালতের বিচারকদের। এই বার্তাই দিয়েছেন উচ্চ আদালত। বিচার সুলভ যে জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার, তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি এই জাজমেন্টটা রায় দেওয়ার ক্ষেত্রে কার কীভাবে দণ্ড দেওয়া উচিত, কার কি কতটুকু মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা, সেটাও আমলে নিতে ব্যর্থ হয়েছেন। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে ১৬ জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। বিচারিক আদালতের ওপর ক্ষুব্ধ উচ্চ আদালত বলেন, ঢালাও সাজা দিয়ে নিরপরাধ ব্যক্তিদের পরিবারকে বিপর্যয়ে ফেলা হয়। নুসরাত হত্যার রায়ের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা দিলেন দেশের উচ্চ আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেই গণহারে কাউকে সাজা দেয়া যাবে না। এমনকি মামলাটি যত স্পর্শকাতর হোক, বাইরে মিডিয়াতে এই মামলা নিয়ে যত আলোচনাই হোক না কেন, বিচারক তার বিচারিক মনোভাব পোষণ করবেন রায় দেওয়ার ক্ষেত্রে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে উচ্চ আদালতের রায় স্বাগত জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। আসামিদের দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের। পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহত নুসরাতের মায়ের। মেয়ের মৃত্যুর 7 বছর পর মায়ের এ কান্না যেন জমে থাকা কষ্টের বিস্ফোরণ। হত্যার পরও মেয়ে আত্মহত্যা করেছে বলে কথা শুনতে হয়েছে তাকে। ফেনীর আলোচিত মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় 2 জনে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন নুসরাতের পরিবার ও স্থানীয়রাও। দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের, পাশাপাশি নতুন করে পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহত মায়ের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে। আজকে নুসরাতের হত্যা করা হয়েছে, রায়ের মধ্য দিয়ে একটি সুবিচার প্রতিষ্ঠিত হলো। যে প্রত্যাশা করছি আমরা ওই রকম একটা বিচার পেয়েছি। এদিকে রায়কে ঘিরে সকাল থেকে নুসরাতের গ্রামের বাড়িতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ওনাদের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে আছি। নিরাপত্তার দায়িত্বে সবসময় যেরকম ছিলাম, এখনো নিরাপত্তার দায়িত্বে থাকবো। আমরা সবসময় সোচ্চার আছি, সতর্ক আছি। 2019 সালে 6 এপ্রিল আলিম পরীক্ষার সময় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। একই বছরে 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার মোট 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে নুসরাত হত্যার বিচার মিললেও পরিবারটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নুসরাতের মা। তবে পুলিশ বলছে, প্রথম থেকে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও নিরাপত্তা আরও জোরদার করা হবে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, ফেনী। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। রায় ঘোষণা করবেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সোমবার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট বেঞ্চ। 2025 সালের মার্চে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। 27 মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং অন্য 3 জনকে খালাস দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
অবৈধ ফোন ঠেকাতে আবারও ফিরছে এনইআইআর ব্যবস্থা, তবে সহজ করা হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া। নতুন ব্যবস্থায় হ্যান্ডসেট একবারে নিবন্ধন করতে হবে। এরপর সেটের হাত বদলে থাকছে না পুনঃনিবন্ধনের নিয়ম। বাদ যাচ্ছে গ্রাহকের এনআইডি, সিম নম্বর এবং IMEI নম্বর একসঙ্গে ডেটাবেস যুক্ত করার বিধান। বন্ধ হচ্ছে না নেটওয়ার্কে সচল কোনো আনঅফিসিয়াল ফোন। টেলিযোগাযোগ উপদেষ্টা বলছেন, নতুন নিয়মে গ্রাহক ভোগান্তি কমবে। হ্যান্ডসেটের নিরাপত্তার পাশাপাশি রাজস্ব পাবে সরকার। শুভ খানের রিপোর্ট। যোগাযোগ কিংবা ইন্টারনেটের দুনিয়ায় বিচরণে ফিচার ও স্মার্টফোন ব্যবহার করেন দেশে প্রায় 19 কোটি সিম সংযোগধারী। খাত সংশ্লিষ্টদের তথ্য 20,000 কোটি টাকার হ্যান্ডসেটের বাজারে বছরে চাহিদা প্রায় 3 কোটি পিস। এর মধ্যে প্রায় 40%ই শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ফোনের দখলে। এতে বছরে 2,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ঘটছে মোবাইল কেন্দ্রিক নানা অপরাধ। অপরাধ নিয়ন্ত্রণ এবং শুল্ক ফাঁকি রোধে 2021 সালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সিস্টেম চালুর উদ্যোগ নেয় বিটিআরসি। তবে জটিল শর্তের বেড়াজালে কয়েক দফায় চেষ্টার পরও পূর্ণাঙ্গভাবে এই ব্যবস্থা কার্যকর করা যায়নি। এবার শর্ত সহজ করে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে বৈধ অবৈধ নিশ্চিতে হ্যান্ডসেট একবারই নিবন্ধন করতে হবে। এরপর আর সেট বিক্রি বা হাত বদলে নিবন্ধনের বাধ্যবাধকতা থাকছে না। নেটওয়ার্কে সচল আনঅফিসিয়াল ফোনও বন্ধ হবে না। বিদেশ থেকে ফোন আনতে মানতে হবে এনবিআর এর বিধান। আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা এনইআর ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধু বান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। বাদ যাচ্ছে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, সিম নম্বর এবং IMEI নম্বর একসঙ্গে ডাটাবেজে যুক্ত করার বিদ্যমান বিধানও। নতুন নিয়মে শুধু সিম এবং IMEI নম্বর ডাটাবেজে যুক্ত হবে। আগের যে জটিল প্রক্রিয়া ছিল এনআইডির সাথে ট্যাগিং, সেটা এখন থাকছে না। 2-3 বছরের মধ্যে মোটামুটি আমরা একটা ক্লিন IMEI বেস পাবো। চুরি করা বন্ধ হবে আশা করছি। বর্তমানে হ্যান্ডসেট আমদানিতে 58% শুল্কের বিপরীতে সংযোজন পর্যায়ে দিতে হয় প্রায় 16 থেকে 18% শুল্ক। এই হার কমানোর আহ্বান হ্যান্ডসেট উৎপাদকদের। 15-16% আমাদের এখন আছে। তো সেই ক্ষেত্রে যারা আমদানি করবে তাদের 35 to 40-র মধ্যে যদি ট্যাক্স নিয়ে আসা হয়, বৈধভাবে যারা আমদানি করছে তারাও বিজনেসে আসুক। এনইআইআর ব্যবস্থা পূর্ণাঙ্গ কার্যকরের আগে আগামী মাস থেকে পাইকারি ও খুচরা বিক্রেতা সহ অংশীজনদের মতামত সংগ্রহ করবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় সড়কের মাঝে ঝুলছে বৈদ্যুতিক সংযোগের তার। কোথাও আবার সড়কের ওপরই দাঁড়িয়ে আছে খুঁটি। এতে যানবাহন আটকে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিদ্যুতের তারে মাঝে মধ্যেই ধরছে আগুন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অগ্নিকাণ্ড সহ দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা। তবে দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে নেসকো। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। শহরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও প্রধান সড়কের উপর দিয়ে টানা হয়েছে বিদ্যুতের তার। আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংযোগ দিতে সড়কের উপর দিয়ে অল্প উচ্চতায় ঝুলিয়ে রাখা এসব তারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আবারও কোথাও কোথাও সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। ঠাকুরগাঁও জেলা শহরের নরেশ চৌহান সড়ক, নর্থ সার্কুলার রোড, কলেজ রোড সহ গুরুত্বপূর্ণ সড়কের চিত্র এমন। সামান্য উচ্চতায় টানা বিদ্যুতের তারের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। পাশাপাশি বিদ্যুতের খুঁটি সহ বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা বিদ্যুতের তারে মাঝে মধ্যেই ধরছে আগুন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অগ্নিকাণ্ড সহ দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা। তারগুলো এমন ভাবে দিয়েছে তারা, বড় গাড়িগুলো যেতে পারছে না। ট্রাকের মালের সাথে তারগুলো লেগে ছিঁড়ে যায়। এখানে মাঝে মাঝে আগুন ধরতেছে এবং এটা আমাদের জনজীবনের জন্য একটা দুর্ভোগের শিকার হচ্ছে আমরা। ঝুলন্ত বিদ্যুতের তারে ঝুঁকির কথা স্বীকার করে দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে নেসকো। লিঙ্ক রাস্তা বলেন, ছোট ছোট রাস্তা, এগুলো আসলে দুই পাশে করা সম্ভব হয়নি, যার কারণে এক পাশ থেকে যখন ওপর পাশে নিয়ে গেছে সার্ভিসটা দেখা গেছে যে অনেকেরই একটু কি হয়েছে, ডাউন হয়ে গেছে। এগুলো আমরা দেখে দেখে রেনোভেশন করার চেষ্টা করতেছি। নেসকোর তথ্য মতে জেলায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রায় 40,000 গ্রাহক রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। যশোরে ইমাম খাদেমের সম্মানের তালিকা জালিয়াতির ঘটনায় 2 জামায়াত নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির। অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মোতালেব মোল্লা। স্থানীয়দের অভিযোগ, গড়ভাঙা বায়তুন্নুর জামে মসজিদে দীর্ঘদিনের ইমাম মাওলানা আব্দুর রহমান ও খাদেম আবদুল্লাহ রাজ্জাকের নাম বাদ দিয়ে সরকারের সম্মানী ভাতার তালিকায় অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খুলনায় গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের কার্যভিত্তিক নিয়মিতকরণ সহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সদস্যরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। বক্তারা বলেন, মৃত্যু ও বয়সজনিত কারণে অবসরে যাওয়া কর্মচারীরা বেতন, ভাতা ও পেনশন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আদালতের রায় পাওয়ার পরও তা বাস্তবায়নের সময় ক্ষেপণ করা হচ্ছে। অবস্থান কর্মসূচি থেকে দ্রুত রায় বাস্তবায়ন এবং কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জানান তারা। উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, কিন্তু সেই স্বপ্নের দেশেই বন্দুক সহিংসতায় প্রাণ গেল ইউসুফ রাজুর। 22 আগস্ট রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনের রেস্তোরাঁয় ঢুকে গুলি চালায় অস্ত্রধারী। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নোয়াখালীর সোনাইমুড়ের ইউসুফ। মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিকে গুলিতে আহত আরেক বাংলাদেশি রাসেল হাসপাতালে চিকিৎসাধীন। পৌনে ৩ বছর আগে দেশ ছাড়ার পর বাড়ি ফেরা হয়নি। ছোট মেয়ে ২.৫ বছরের রাইসা কোনোদিন সামনাসামনি দেখেনি বাবাকে। অবুঝ শিশুটি এখনো বোঝে না তার বাবা আর কোনোদিন ফিরবে না। বড় মেয়ে নাইমা আর স্ত্রী পলি আক্তার এখন ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন নিথর দেহের জন্য। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি ইউসুফ রাজুর মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ পুরো পরিবার। আমার ছোট বোন এখন আমার বাবাকে দেখে নাই, বাবার আদরও পায় নাই। তারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের বিচার চাই। আর সরকারের কাছে আমার এটাই আমার স্বামীকে তাড়াতাড়ি দেশে পাঠানো হোক। এই খবরে আমার মা বাবা দুজন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার ভাই মারা গেছে। হত্যাকারীদের গ্রেফতার এবং রাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত স্বজনরা। ঘর নাই, দুয়া নাই, কিছুই নেই। আমি একবার সত্য দাঁড়ালাম, এখন আমি দেশে থাকতে পারি না। আমি কি করব? বাচ্চা কাচ্চা এগুলো। তার মৃত্যু সব তছনছ করে দিয়েছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন, তার লাশটা যাতে সরকার সহযোগিতা আমাদের কাছে পৌঁছায় দেয়। বাংলাদেশ সরকারের কাছেও আবেদন থাকবে ওর জন্য, ওর ফ্যামিলির জন্য যেন কিছু একটা করে। 22 আগস্ট রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে রেস্তোরাঁয় ঢুকে নির্বিচারে গুলি চালায় এক অস্ত্রধারী। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নোয়াখালী সোনাইমুড়ির ইউসুফ রাজু। আহত হন রাসেল নামে আরেক বাংলাদেশি। সময় সংবাদ, নোয়াখালী। শরীরে আঁচড়ের চিহ্ন এবং টাকা দেখে সন্দেহ। এরপর স্থানীয় একজনের দেয়া তথ্যের ভিত্তিতে রংপুরের 4 হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের। গ্রেফতার 2 যুবক সিদ্ধার্থ ও মুগ্ধ 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তবে তাদের অতীতে কোনো অপরাধের রেকর্ড না থাকায় শুধু মাদক সেবনের কথা গোপন রাখতে 4 জনকে হত্যায় পুলিশের বর্ণনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। পুলিশের তথ্যমতে 21 ও 22 অক্টোবর দিনভর শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ পড়েছিল নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজের দ্বিতল বাড়ির ছাদে, অথচ আশপাশে রয়েছে একাধিক 3তলা ভবন। প্রশ্ন উঠেছে 2 দিনেও কারো চোখে কেন পড়ল না মরদেহ। স্থানীয়দের ভাষ্য, সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা কল্পনা করা কঠিন। ঘটনা রাতে গণপতি চক্রবর্তীর বাড়িতে বিদ্যুৎ না থাকার কথাও শুনেছেন অনেকেই। পরে শোনা গেল যে কারেন্টও নাই। পরে রাত 1টা কি 2টার দিকে মিস্ত্রি ডাকে নিয়ে এসে পোলে ঠিক করলো। ওরা বলে দেখছিল ওই মাস্টার কয় এখানে সবারই বাসায় কারেন্ট আছে, আমাদের বাসায় কেন কারেন্ট নেই। ওরা বাইরে যাইতো, লাইট অফ করিয়ে যেত। আমরা এটাই ভাবছি যে হয়তো কোথাও বেড়াইতে গেছে। যে 2টা
ছেলে কীভাবে 4টা মানুষকে একের পর এক খুন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা বা এর পিছনেও কোনো গডফাদার আছে কিনা, আমার কাছে এটা একটা সন্দিহান ব্যাপারটা। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পরও নিজ বাড়িতেই ছিলেন সিদ্ধার্থ। তার শরীরে আঁচড়ের চিহ্ন, টাকা দেখে স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয়। সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় মুগ্ধকে। তাদের ট্রেস করতে বলতে তারা তো একদম সংলগ্ন বাড়িতেই ছিল, তার বাড়ি, কিন্তু ওই রাতে তারা ওই বাড়িতে ছিল না, তার পাশের আর একটা বাড়িতে ঘুমাচ্ছিল। তাদের পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে আমরা প্রথমে একজনকে আটক করি, আর দ্বিতীয়জন পালিয়ে গিয়েছিল, তাকে আমরা পরবর্তীতে চেস করে। তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিভিন্ন সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে টানা আন্দোলন। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নানান অন্য ভিন্ন খাতগুলোকে খতিয়ে দেখবার আছে। বাড়ির পাশে যে নির্মাণাধীন বাড়ি ছিল সেখানে কিন্তু তাদের ইয়াবা সেবনের জন্য সেই জায়গাটি অনেক নিরাপদ ছিল, তাহলে তারা কিন্তু আবার পুনরায় প্রাচীর টপকিয়ে কিন্তু এই বাড়িতে আসতো না। একদম শেষ পর্যন্ত এর সঠিক বিচার চাইতেই থাকবো। টানা 2 দিন ফোনে না পেয়ে 22 আগস্ট রাতে গণপতি চক্রবর্তীর স্বজনরা বাড়িতে এসে ডাকাডাকি করেন। সারা না পেয়ে খবর দেন পুলিশকে। পরে ঘরের ভেতর থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা প্রার্থী ও শিশু প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। রংপুরের 4 হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে ভৈরব শহরের টেনপট্টি এলাকায় আলামিন সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সৈকত পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। লক্কর ঝক্কর মাইক্রোবাসকে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। রংপুর বিভাগে এমনই ঝুঁকিপূর্ণ অ্যাম্বুলেন্সের ছড়াছড়ি, নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, এমনকি নির্ধারিত ভাড়াও। রোগীর অসহায়ত্বকে পুঁজি করে চলছে এক ধরনের জরুরি সেবা বাণিজ্য। বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচলে প্রয়োজন শক্ত নীতিমালা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর নগরীর ডিসিমোর এলাকায় এই অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ভেতরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক। স্বজনরা জানান 40 কিলোমিটার পথে অন্তত 3 বার অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। এখানে আমার 1.5 ঘন্টার মতো লাগলো। আমার তো রুগী তো সিরিয়াস রুগী, আমার তো সুন্দরগঞ্জ মেডিকেলে করছে এখানে আমরা চিকিৎসা হবে না, আমরা রংপুরে নেন। তো এমন গাড়ি পেলাম, ভ্যানের থেকেও গাড়ি খারাপ। আমাদের এত দ্রুত রুগী, সে রুগী নিয়ে আমাদের 55 বার এখানে এসে আমরা দাঁড়ায় গেলাম। তো এটা কি অ্যাম্বুলেন্স বলে? ভাড়া তো মারতেছি ভাই এটা দিয়ে, কিন্তু হঠাৎ যে আসি গাড়ি ডিস্টার্ব হবে, ওটা কেমন করে বলবো। কার্যকর নীতিমালা না থাকায় এমন ঝুঁকিপূর্ণ লক্কর ঝক্কর মাইক্রোবাসকে কোনো রকমে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। অধিকাংশ গাড়িতেই নেই অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার বা জীবন রক্ষাকারী পর্যাপ্ত সরঞ্জাম। এমনকি ভাড়াও নির্ধারণ করেন অ্যাম্বুলেন্স মালিকরা নিজেই। রংপুর বিভাগের সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা 136টি, এর মধ্যে সচল মাত্র 85টি। বিশেষজ্ঞরা বলছেন সরকারি অ্যাম্বুলেন্সের সংকটকে কাজে লাগিয়ে দেদারসে চলছে অনুমোদনহীন এসব বাহন। এজন্য প্রয়োজন শক্ত নীতিমালা। জাতীয় বা আন্তর্জাতিকভাবে জনসংখ্যা অনুযায়ী রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সে একটা অনুপাত আছে, সেটা দেখার জন্য খালি তারা অ্যাম্বুলেন্স নামধারী কিছু সাইনবোর্ডধারী গাড়িকেই তারা অ্যাম্বুলেন্স হিসেবে নথিভুক্ত করতেছে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানালেন নীতিমালা প্রণয়নে সরকারের উচ্চ পর্যায়ে উদ্যোগ নিতে হবে। সরকারিভাবে একটা নীতিমালা তৈরি হোক, যাতে গ্রামের সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়, তাদেরকে যেন জিম্মি না করা হয়। আর আমরাও এটা নিয়ে কথা বলছি, আমরা বিভাগীয় পর্যায়ে যারা কর্তা ব্যক্তি আছেন, প্রশাসনের ব্যক্তিরা যারা আছেন, তাদের নিয়ে আমরা আলোচনা করছি। লক্কর ঝক্কর অবৈধ অ্যাম্বুলেন্স বন্ধে 2025 সালে বিআরটি অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা খসড়া করা হলেও আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এদিকে 3 বছর ধরে বন্ধ দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। এর সঙ্গে রয়েছে তীব্র চিকিৎসক সংকট। ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, বাধ্য হয়ে দরিদ্র রোগীরা ছুটছেন বেসরকারি ক্লিনিক কিংবা জেলা সদর হাসপাতালে। এতে খরচ ও সময় লাগছে দ্বিগুণ। শফিকুল ইসলাম শফিকের তথ্য এবং আমির হামজার ছবিতে রিপোর্ট। পড়ে আছে অপারেশন থিয়েটারের সরঞ্জাম, জমেছে ধুলোর আস্তরণ।
জেলা সদর থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সুযোগ সুবিধা থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে প্রয়োজনীয় লোকবলের অভাব। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও লাইটিং ব্যবস্থা থাকলেও 2023 সাল থেকে বন্ধ সব ধরনের অপারেশন। সেখানে ঝুলছে তালা। এতে চিকিৎসা নিতে গিয়ে উল্টো ভোগান্তি রোগী ও স্বজনদের। ডাক্তার ছাড়া নার্সরা কোনো চিকিৎসা দিতে পারছে না, এমন সমস্যা হয়ে যাচ্ছে যে রোগী সিরিয়াস হয়ে যাচ্ছে। যদি এখানে অপারেশনের ব্যবস্থা হতো, যে মেয়েগুলা নর্মালে বাচ্চা হচ্ছে না, গরিব মানুষ যেগুলা, সেগুলা যদি এখানে সিজারে হইতো তাহলে সুবিধা হতো একটা। সরকারের কাছে আমাদের নিবেদন, যেখানে আরো অতিরিক্ত কিছু ডাক্তার দিলে আমাদের সুবিধা হতো। পুরো লেবার ওয়ার্ডটা আমাদেরকে 4 জন দিয়ে ম্যানেজ করতে হয়। পরিচ্ছন্ন কর্মী নাই, আমাদের ওয়ার্ড বয় সংকট, আমাদের আয়া সংকট, আর এরা ছাড়া তো হসপিটাল পরিষ্কার রাখাও সম্ভব হয় না। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় লোকবল চাওয়া হয়েছে। জনবল পেলেই দ্রুত ওটি চালু ও সব সমস্যার সমাধান হবে। কিছুদিন আগেও আমরা এর জন্য চাহিদা পত্র পাঠিয়েছি, যেন আমাদেরকে দ্রুত জনবলগুলো নিয়োগ দেওয়া হয় এবং এই স্বাস্থ্যসেবাটাকে যাতে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। 50 শয্যার হাসপাতালটিতে 11 জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র 2 জন। এছাড়া 18 জন মেডিকেল অফিসারের বিপরীতে কর্মরত আছে 7 জন। সময় সংবাদ, হিলি। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে 7 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সোমবার রাতে এলাকার বিভিন্ন রাস্তায় শিয়ালগুলো অবস্থান করছিল। হঠাৎ করে বিচ্ছিন্নভাবে শিয়ালগুলো স্থানীয় লোকদের ওপর আক্রমণ চালায়। এতে আহতদের হাত, পা এবং কোমরে শিয়ালের কামড়ে ক্ষত সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আক্রান্তদের শরীরে ক্ষতর পরিমাণ বেশি হওয়ায় ক্ষত অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে বরগুনার একটি মাছ ধরার ট্রলার ডুবে 14 জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার ওই 14 জেলে নিয়ে পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় এফবি বরকত। সোমবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা থেকে 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে গভীর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকেই ট্রলারে থাকা 14 জেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারে আরেকটি মাছ ধরা ট্রলার পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। নাটোরে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সিংড়ারের রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদনগর এলাকায় অটোরিকশা চালক আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 75 লাখ টাকা, অথচ উদ্বোধনের পর 2 মাসও টিকল না বরিশালের একটি সড়ক। এর মধ্যে রাস্তার বিভিন্ন অংশ থেকে উঠে যাচ্ছে পিচ ও পাথর, তৈরি হয়েছে গর্ত। কাজ শেষ হতে না হতে সড়কের এমন বেহাল দশায় তীব্র ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তবে অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত মেহেদি হাসান বাপ্পির রিপোর্টে। উঠে গেছে পিচ আর পাথর, কোথাও তৈরি হয়েছে গর্ত, আবার বৃষ্টির পানিতে পাথর ভেসে নেমেছে সড়কের 2 পাশে। দেখে বোঝার উপায় নেই 2 মাস আগে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার হাটতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়কের বেহাল দশা, যা নির্মাণে ব্যয় হয়েছে 75 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের পর ভারী কোনো যানবাহন না চললেও অল্প দিনে সড়কটির 1/3 করুণ দশা। ঢালাই দেওয়ার সাথে সাথে ঢালাই উঠে দিতেছে, জায়গায় জায়গায় গর্ত হইতেছে। ঠিক আছে, তারা বেশি ভালো কাজ এই রাস্তায় করে নাই। মাঝপথে ভাঙ্গায় তারা কাজ করে নাই। সামনে পিচ জায়গা জায়গায় দিয়েছে, জায়গাটা দেয় নাই। আমরা একটু চলি যে খালি একটু অটোরিকশা, একটু ভ্যান, এই যে চলতে পারি না, এই যে রাস্তার অবস্থা। এই পাথরগুলি উঠে যাইতে আছে, গাড়ির চাক্কার সাথে সাথে গুল্লায় উঠে যাইতে আছে। তবে নিম্নমানের কাজের অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। ঠিকাদার প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর দাবি, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের এমন ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের।
অন্তরা ভাঙিয়ে গেছে, ভাঙিয়ে যাওয়ার কারণে আমরা রিসিভ করতে পারিনি। আমরা ওদের ট্যাকআউট করে আমরা প্রাইম করে দেবো। এটা কিন্তু আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, সে বলছে আপনি এই বৃষ্টিটা না কমলে করেন না। 5 থেকে 6টা স্পট, যেটা হয়তো বা 5 ফিট বাই 10 ফিট জায়গা ধরে এরকম কয়েকটা জায়গায় আমাদের মনে হয়েছে যে এখানে মনে হয় মানে পানি জমার কারণে এরকম হতে পারে। সেখান থেকে হয়তো বা মানে খোয়া ওঠার মতো উপক্রম হয়েছে। তো এটা আমাদের পর্যবেক্ষণ আছে। তবে সড়কটির নির্মাণ মান খতিয়ে দেখার কথা বলছেন এলজিডির জেলা কর্মকর্তা। সরজমিনে আমাদের টিম পাঠিয়ে রাস্তাটি আমরা পরিদর্শন করব এবং কি কারণে এই রাস্তাটি পাথর ধুয়ে দুই পাশে গেছে, এটা একটা মানে সুনির্দিষ্ট কারণ। এবং আমাদের যদি কোনো এই ধরনের কাজে নিজেদের কোনো গাফলতি বা নিজেদের কোনো ভুল হয়ে থাকে, এমনও হইতে পারে যে আসলে রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত ওভারফ্লোর কারণেও হইতে পারে। এলজিডির তথ্য বলছে চলতি বছরের জানুয়ারিতে সড়কটির কাজ শুরু হয়ে 7 এপ্রিল তা বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। লালমনিরহাট জংশন রেলওয়ে স্টেশনের ওপর নির্মিত ওভারব্রিজে ছাউনি ও শেড না থাকা চরম দুর্ভোগের যাত্রীরা। রোদ বৃষ্টি মাথায় নিয়ে পারাপার হতে হচ্ছে ওভারব্রিজ। রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও নেই বাস্তবায়ন। আমিনুল ইসলামের তোলা ছবি এবং সুফিয়ান আল হাসানের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। লালমনিরহাট জংশন রেলওয়ে স্টেশন, এখানে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার যাত্রী, কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মগুলোকে সংযুক্ত করা ফুটওভার ব্রিজটিতে নেই কোনো ছাউনি। সামান্য বৃষ্টি কিংবা কড়া রোদে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সবচেয়ে বেশি কষ্টে পড়েন অসুস্থ রোগী, নারী ও শিশু যাত্রীরা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বৃষ্টি হলেও সমস্যা, রোদ হলেও সমস্যা। প্রত্যেকদিন রোদের কারণে দেখা যায় অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এমনিতেই তাপদাহ, তারপরে মনে করেন যে ছাউনি নেই। যাত্রীদের সহজে যাতায়াতের জন্য এই ছাদটা দেওয়া আসলে খুবই প্রয়োজন। সরকার যেন এটার উপর একটা ছাউনির ব্যবস্থা তাড়াতাড়ি করে। তবে ছাউনি নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের। সংশ্লিষ্ট বাজেট না পাওয়ার কারণে মূলত কাজটা ডিলে হয়েছে, তবে আশা করতেছি কাজটা হবে, দ্রুতই হবে। ব্রিটিশ আমলে নির্মিত ছাউনিবিহীন ওভারব্রিজটি 467 ফুট দীর্ঘ ও 6 ফুট চওড়া লোহা ও কংক্রিটের তৈরি। সময় সংবাদ, লালমনিরহাট। বন্যা ও খরা মোকাবেলা করে আমন আবাদের শেষ সময়ে চারা লাগানোয় ব্যস্ত কুড়িগ্রামের চরাঞ্চলের কৃষকরা। বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না মেলায় বাড়তি খরচে সেচ ও বেশি দামে সার কিনে আমন আবাদ শুরু করেছেন তারা। তেলসহ কৃষি উপকরণের দাম কমানো ও ধানের দাম বৃদ্ধি করা না হলে ক্ষতির মুখে পড়বেন বলছেন কৃষকরা। বাদশা সৈকতের তথ্য, জামেল মিয়ার ছবিতে রিপোর্ট। ডিজেল চালিত স্যালো মেশিনে সেচ হাল চাষের পর জমিতে আমন চারা লাগাতে ব্যস্ত কৃষক। তবে বৃষ্টির অভাব ও শেষ সময়ে বন্যার শঙ্কায় অনাবাদি পড়ে আছে শত শত হেক্টর জমি। আমন চারা লাগানোর উপযুক্ত সময় মধ্য জুলাই থেকে মধ্য আগস্ট পেরিয়ে গেলেও এখনো জমিতে চারা লাগাচ্ছেন কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা সহ 16 নদ নদীর অববাহিকার কৃষকরা। আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্যার সম্ভাবনা থাকলেও জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে আমন আবাদ শুরু করছেন কৃষকরা। বন্যা হলে এই জমির মধ্যে কোনো কিছু হবে না। সারের দাম বেশি, তেলের দাম বেশি, ধানের তো দামে নেই। সরকার যদি কিছু করতো, হস্তক্ষেপের ব্যবস্থা করতো, তাই আমাদের ভালো হইতো। কৃষকরা জানান, বাজারে উচ্চ মূল্যে সার, তেল, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনে চাষাবাদ করলেও বাজারে ধানের উপযুক্ত মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এজন্য কৃষকদের টিকিয়ে রাখতে ভর্তুকি ও উৎপাদন খরচ সমন্বয় করে ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করার দাবি তাদের। টাকা পয়সা সব গুণের ধ্বংস, আর সার তো পাওয়া যাচ্ছে না, সারের দাম অনেক বাড়তি। আমার দাবি জিনিসের দাম কমে দিবে, ধানের দাম বাড়ে দিবে, আমার লাভ হবে। সরকার যদি চাইতো তো কৃষকের একটু কিছু করতে পারতো। এদিকে জলবায়ু প্রভাবে বর্ষায় বৃষ্টির দেখা না মেলায় বিকল্প সেচের মাধ্যমে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের কথা জানায় কৃষি বিভাগ। নিজস্ব ব্যবস্থাপনায় বা বিডিসি সহ অন্যান্য যে বরেন্দ্র আছে তাদের মাধ্যমে তারা তাদের জমিতে সেচের মাধ্যমে তাদের
ধান রোপণ কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন এবং আমরা তাদেরকে উপজেলা কৃষি অফিস সহ অন্যান্য মাঠ পর্যায়ে যারা আছেন তারা সার্বিক সহযোগিতা এবং পরামর্শ প্রদান করছে তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে। চলতি মৌসুমে জেলায় 1,21,600 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত অর্জন হয়েছে 1,15,000 হেক্টর। সময় সংবাদ, কুড়িগ্রাম। পাট চাষ নিয়ে হতাশ রংপুরের কৃষকরা। শ্রমিক, সার ও কীটনাশকের দাম বাড়লেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। যদিও কৃষি বিভাগের দাবি ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি উৎপাদন খরচ কমাতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। তারেকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। কোথাও পাট কাটা, কোথাও জাগ দেওয়া, আবার কোথাও আঁশ ছাড়ানোর কাজ চলছে। তবে সোনালী আঁশের এই ফসল উৎপাদনে স্বস্তি নেই কৃষকদের। তাদের অভিযোগ, বীজ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাজারে পাট বিক্রি করতে গিয়ে মিলছে না কাঙ্ক্ষিত দাম। এতে দিন দিন কমছে পাট উৎপাদনে আগ্রহ। খরচ হেভি, মানে খরচ বিঘা প্রতি মানে হয় 7-8 হাজার যায় খরচ। 700-800 টাকা সব নেয় ধোয়া, বলছেন পোষায় না। কৃষ্ণের দাম বেশি, তোমাদের অবস্থা সামনে বছর করবো না করবো এটা কোনো নিশ্চিত নাইও। কিন্তু কীটনাশক সব কিছুর দাম বেশি, আমরা এগুলা বাজারে নিয়ে গেলে সেরকম দাম পাচ্ছি না। তবে কৃষি বিভাগ বলছে উন্নত জাতের পাট চাষ এবং উৎপাদন খরচ কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। মনে করি না যে পাট হারিয়ে যাবে বা পাট চাষের আগ্রহ থাকবে না, যেহেতু আমাদের সোনালী ফসল পাট সরকার পাটকল চালুর ব্যাপারে কৃষকদের পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করে আসছে। নতুন যে জাতগুলো রয়েছে রবি 1, সবুজ সোনা, এই জাতগুলো সম্প্রসারণের মাধ্যমে আমরা আশা করি কৃষক পুরাতন জাতের পরিবর্তে এগুলো চাষ করলে তারা লাভবান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর কৃষি অঞ্চলে এবার পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 49,930 হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে 50,792 হেক্টর জমিতে। সোনালী আঁশ পাটের একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। ফলে হতাশ কৃষকরা। ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে এই আবাদে আগ্রহ আরও কমতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বড় সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। আইরিন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সোহরাওয়ার্দী। ভোরে বিভিন্ন ধরনের মাছ বেচা কেনে জমজমাট মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত। এদিকে লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি সবজির বাজারেও জমে উঠেছে বেচা কেনা। এই মুহূর্তে মানিকগঞ্জে আছেন মোহাম্মদ ইউসুফ আলী এবং লালমনিরহাটে আছেন সুফিয়ান আল হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছে ইউসুফ আলীর কাছে। এই যে খাল, বিল, নদী, নালা এবং ইসামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী নদীর পাড়ের এই মৎস্য আড়তটি কিন্তু একটা মাছের সরবরাহটা বৃদ্ধি পেয়েছে এবং টাটকা সুস্বাদু মাছ আজকে উঠেছে, যার জন্য কিন্তু প্রতি কেজিতে এখানে মাছের দর কমেছে কমপক্ষে 15 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ এসেছে এবং বেচা কিনা কিন্তু এখনো হচ্ছে, যদিও এই আড়তের শেষ সময় এখন চলছে। 700 এখানে শোল মাছ আমরা দেখেছি, চিংড়ি মাছ দেখেছি, বিভিন্ন ধরনের কই, রুই, কাতলা সহ ছোট ট্যাংরা, পুঁটি তো রয়েছেই। তো আমরা শোল মাছ এখানে বেচাকেনা দেখেছি 700 থেকে 750 টাকা এখন বেচাকেনা হচ্ছে। দর কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। চাপলা মাছ বেচাকেনা হয়েছে এখানে প্রতি কেজিতে 100 থেকে 180 টাকা, 190 টাকা পর্যন্ত সপ্তাহে গিয়েছে এবং সপ্তাহ ব্যবধানে দাম কমেছে এখানে 10 থেকে 20 টাকা পর্যন্ত। রুই মাছ এখানে বেচাকেনা হচ্ছে এই মুহূর্তে 200 থেকে 250 টাকা। এই একটা কথা বলাই দরকার, সেটা হচ্ছে আকার ও প্রকার ভেদে কিন্তু দর দামটা একটু তারতম্য হচ্ছে। আমরা কিন্তু সেটা আমাদের মতো করে বলার চেষ্টা করছি। এখানে হাড় ডাকে বেচাকেনা হচ্ছে। ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন, এই ইলিশ, ছোট ইলিশ কিন্তু 500 থেকে 550 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে এবং কি সেটা কিন্তু দরটি কিন্তু গত সপ্তাহ থেকে 100 থেকে
150 টাকা পর্যন্ত প্রতি কেজিতে কমেছে। তবে এখানে কিন্তু চিংড়ি মাছ থেকে ছোট মাছগুলো এখানে বেচা কেনা হচ্ছে 700 থেকে 750 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। শিং মাছ এখানে বেচা কেনা হচ্ছে 200 থেকে 250 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। ট্যাংরা মাছ এখানে বেচা কেনা হচ্ছে 700 থেকে 750 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। এখানে চাপলা মাছ এবং বিভিন্ন ধরনের ছোট ছোট যে বাইম, এগুলাও কিন্তু 550, 600 এবং পোকার বেঁধে বাইম কিন্তু 800, 1200 টাকা পর্যন্ত কিন্তু বাইম আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ ছোট আকার পোকার বেঁধে কিন্তু দামের তরতাম্য হচ্ছে এবং সেটা বেচে কেনা হচ্ছে ছোট ছোট পাত্রে, ছোট ছোট পাত্রে কিন্তু নিয়ে আসছে এবং কি খুব আকর্ষণীয় মাছ আমরা দেখেছি। এটি এই মুহূর্তে আমাদের রিপোর্টার লালমনিরহাটে রয়েছে হাসানটা, আমরা সেখানে সবজি নিউজের সর্বশেষে জানার চেষ্টা করব। হাসান, কি অবস্থা সেখানে সবজির বেচাকেনার? আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি যে সবজির বাজার রয়েছে সেই বাজারে। আমরা আসার পর থেকেই দেখছি কাকডাকা ভোর থেকে কিন্তু এখানে কৃষক তাদের মাঠ থেকে যে ফসল সেটি তুলে সরাসরি এই বাজারে চলে আসছেন। কেউ অটোরিকশায়, কেউ বা ট্রাক লোড করে এবং ছোট ছোট পিক আপ যে রয়েছে সেই পিক আপ লোড করে তারা কিন্তু এই বাজারে আসছেন তাদের যে সবজি সেটি বিক্রয় করে মুনাফা অর্জনের আশায়। আমরা এখানে আসার পরে কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেমন বলছেন যে এই বাজারের একটি বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এখানে সময় বাড়ার সাথে সাথে ভিড় অনেক বাড়ে। সেটি হচ্ছে যে সরাসরি ক্ষেত থেকে ফসল আনার পরে কৃষক তৃতীয় কোনো পক্ষের হাতে না দিয়ে সরাসরি তাদের যে আবাদকৃত সবজি রয়েছে সেটি কিন্তু তারা পাইকারের কাছে নিজে দরদাম করে বিক্রি করতে পারেন। এই জন্য এই বাজারে কিন্তু জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে, এমনটাই বলছেন এখানে আসা কৃষকরা। এবং এখানে যারা পাইকাররা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আসলে এই বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সরাসরি ভোরে যে সবজিগুলো ক্ষেত থেকে তোলা হয় টাটকা সবজি তারা এখানে এসে পান এবং কৃষকরা যে দামে সবজি বিক্রি করেন তারা সেই সবজি এখান থেকে নেয়ার পরে তারা শহরে সেই সবজি বিক্রয় করে ভালোই মুনাফা অর্জন করেন। এই জন্যই তারা কিন্তু এই বাজারটিকে বেছে নিয়েছেন। এখানে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে এই বাজার আসলে এত ভালো হওয়ার পিছনে যে কারণ রয়েছে সেটি হচ্ছে যে এই বাজারটি কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর এলাকা। তিনি মাসে কয়েকবার এই বাজার মনিটরিং করেন এবং এই বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং বাজারে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি তিনি তদারকি করেন। এই জন্যই কিন্তু এই বাজারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এখানে আসা কৃষকদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই মৌসুমে তারা যে সবজিগুলো আবাদ করেছেন সেগুলোতে তারা ভালোই মুনাফা অর্জন করছেন এবং এখানে আসা পাইকারদের সাথেও আমরা কথা বলে যেমনটা বুঝলাম যে তারাও এখান থেকে সবজি নিয়ে শহরে সেই সবজিগুলো বিক্রি করে তারাও ভালো মুনাফা অর্জন করছেন। এখানে আসা সবজিগুলোর বেশিরভাগই তারা কিন্তু জৈব সার দিয়ে আবাদ করেন বলে কৃষকরা আমাদেরকে জানাচ্ছেন। তো এখানে আসার পরে আমরা আরেকটি বিষয় দেখলাম, সেটি হচ্ছে যে এখানে যে সবজিগুলো উঠেছে সেগুলো কিন্তু একদমই তাজা সবজি এবং জৈব সার দিয়ে উৎপাদন করা সবজি। তাই এই সবজির চাহিদা জেলা এবং জেলার বাইরে ব্যাপক রয়েছে। তাই কিন্তু এই বাজারটি একবারে খুব ভোর থেকেই জমজমাট অবস্থায় চলে বলে আমরা এখানে আসার পরে এমনটা দেখলাম। তো বড়বাড়ি থেকে এই ছিল সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম লালমনিরহাটে, এর আগে ছিলাম মানিকগঞ্জে। ভোরের সময় আরও থাকছে দক্ষ বিদেশি কর্মীদের নতুন H-1B ভিসার ফি বাড়িয়ে $1 করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চাপে পড়তে পারেন ভারতীয়রা। ভিসার সুবিধাভোগী 70% ভারতের নাগরিক। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। গাইবান্ধায় ধান চাল সংগ্রহের নির্ধারিত সময়সীমা শেষ হবার আগেই কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা খাদ্য বিভাগ। এতে সরকারি গুদামে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকরা বাধ্য হয়ে স্থানীয় বাজারে ফরিয়া ও পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। তবে জেলা খাদ্য বিভাগ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে ধান সংগ্রহ।
সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। খাদ্য গুদামের সামনে মাথায় হাত দিয়ে বসে কৃষক, কষ্ট করে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে পারেননি তিনি। সরকারিভাবে 25 মে থেকে শুরু হয়ে আগামী 31 আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ করার কথা গাইবান্ধা জেলার খাদ্য গুদামগুলোর, কিন্তু গুদামগুলোতে ধারণ ক্ষমতা ফাঁকা থাকা সত্ত্বেও 9 আগস্ট থেকে ধান কেনা পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন জেলার প্রান্তিক কৃষকরা। গোলায় উদ্বৃত্ত ধান থাকলেও সরকারি গুদামে তা বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে তাই ধর্ণা দিতে হচ্ছে স্থানীয় পাইকারদের কাছে। সরকারি সময় আছে কিন্তু ধান নিচ্ছে না তো। কৃষকেরা অনেক ধান মনে করে নিচ্ছিল, নিয়ে মনে করেন ব্যাগ গেল। নেওয়া যাবে না, কেনাকাটা বন্ধ। সময় আছে কেন ভ্যান এলাকা সাত করে আমি বাড়িতে নিয়ে যাতে ভাড়া দিয়ে দিছি। গোডাউনের অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে আসছিলাম এবং ধান নিয়ে এসেছিলাম আজকে, যে আমার 200 বস্তা ধান আছে স্যার, আমার 200 বস্তা ধান নেন, আমি বাইরে বিক্রি করতে পারতেছি না। বাজারে বিক্রি করতে যায় আমার ধানের দাম অনলি 900 টাকা মন। এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই ধান সংগ্রহ বন্ধ রাখা হয়েছে, দাবি জেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষের। হঠাৎ করে আমাদের একটা নির্দেশনা আসছে যে ধান কেনা বন্ধ থাকবে। আমার এখানে লক্ষ্যমাত্রা ছিল 962 মেট্রিক টন, তো আমি 962 মেট্রিক টন কেনার পরেও অতিরিক্ত কিছু কিনেছি। শুধু গাইবান্ধা খাদ্য বিভাগ ধান কেনা বন্ধ করছে, আসলে কিন্তু তা না। এটা সারা বাংলাদেশে এই মুহূর্তে ধান কেনা বন্ধ আছে। সরকার যদি এটা আবার চালু করে বা আমাদের নির্দেশনা দেয়, আমরা নির্দেশনা মোতাবেক আবার ধান কেনা শুরু করবো। এটা নিয়ে আমাদের কোনো আপত্তির জায়গা নাই। এখন পর্যন্ত খাদ্য গুদামগুলোতে সংগ্রহ করা হয়েছে 14,396 মেট্রিক টন ধান, আর কৃষকদের কাছে উদ্বৃত্ত রয়েছে 98,000 মেট্রিক টন ধান। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধায় অভিযান চালিয়ে 20টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। সোমবার ফুলছড়ি উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া এবং কাঠুর বিলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এদিকে জেলার সাঘাটা উপজেলার আরেকটি বিলে অভিযান চালিয়ে 16টি চায়না দোয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য বিভাগ। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রাকৃতিক পরিবেশ ও জলজ প্রাণীর ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ এ জাল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ফরিদপুরে চিকিৎসা দেওয়ার কথা বলে কিশোরীকে যৌন নিপীড়নের মামলায় কবিরাজের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, গত 2025 সালের 22 মার্চ 15 বছর বয়সী কিশোরী পার্শ্ববর্তী গ্রামের কবিরাজ হানিফ শেখের কাছে চিকিৎসা নেয়ার জন্য যান। হানিফ শেখ চিকিৎসার নামে ওই কিশোরীকে যৌন নিপীড়ন করে। পরে কিশোরী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানালে পরদিন বোয়ালমারী থানায় কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন কিশোরীর বাবা। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে রায় ঘোষণা করেন আদালতের বিচারক। লালমনিরহাটের পাটগ্রামে 8ম শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা আরিফুল ইসলাম লিলিনকে বিয়ে করেন। এরপর থেকে কিশোরী তাদের সঙ্গে একই বাড়িতে বসবাস করত। অভিযোগে বলা হয়, সৎ বাবা বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি কিশোরী তার মাকে জানালে পাটগ্রাম থানায় মামলা করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে আদালত আসামি আরিফুল ইসলাম লিলিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে 5 কেজি ক্রিস্টাল মেথ এবং 5000 ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অন্যদিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে অভিযানে 4 কেজি 330 গ্রাম হেরোইন সহ 2 জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে শাহপুরীর দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো 5 কেজি আইস উদ্ধার করা হয়। এদিকে টেকনাফের কেরুনতলি এলাকায় আরেক অভিযানে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে 5000 ইয়াবা জব্দ করা হয়। অন্যদিকে রোববার গভীর রাতে যমুনা সেতু পশ্চিম পারে গবাদি পশুর খাদ্য বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে 4 কেজি 330 গ্রাম হেরোইন ও 58টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ইরানের ওপর নতুন করে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে তেহরানের ওপর নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় সহযোগিতা করা যে কোনো দেশকে যুদ্ধের পক্ষ হিসেবে বিবেচনার কথা জানিয়েছে ইরান। এদিকে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেছেন, তেহরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করাই ওয়াশিংটনের লক্ষ্য। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ রাখা অন্য দেশ, ব্যাংক ও প্রতিষ্ঠানকেও ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলার ব্যবস্থার বাইরে সরিয়ে দেওয়া হবে। বিদেশে থাকা ইরানি ব্যাংকের কার্যক্রম বন্ধে দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমাও দেয়া হচ্ছে। এমনকি চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি বড় আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প এরই মধ্যে বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের জবাবে পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর আরও চাপ প্রয়োগ করার মতো অর্থনৈতিক অবস্থানে নেই। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে অভিহিত করে বলেছেন, এ ধরনের চাপ সাধারণ মানুষের উপরই বেশি প্রভাব ফেলে। নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি সবচেয়ে বড় ঝুঁকি এখন হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান বলছে, তাদের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে কোনো জাহাজ হরমুজ অতিক্রম করলে জরিমানা, আটক, এমনকি জাহাজ জব্দও করা হতে পারে। এরই মধ্যে ৪৫টি তেলবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তার দেশ জয়ী হচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটন জিরো লিকেজ নীতি নিয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কথা জানিয়েছে। তবে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে ছুটে চলছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে গিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মুনির জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। গেল ২৪ ঘন্টায় উপত্যকায় শিশুসহ প্রাণ গেছে অন্তত ৮ ফিলিস্তিনির। গাজা সিটিতে মসজিদ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাতেও হামলার অভিযোগ। বাড়ছে বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতির মধ্যেই ফের তীব্র হচ্ছে হামলা। গাজার বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রাণহানির ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য ও দক্ষিণ গাজার আবাসিক এলাকাগুলোতে হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলার পর ধ্বংসস্তূপে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা। সবচেয়ে বেশি উদ্বেগ গাজা সিটিকে ঘিরে। শেখ রাদওয়ান এলাকায় একটি মসজিদ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার হুমকিও দেয়া হয়েছে। হামাসের অভিযোগ, পানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে আঘাত করে গাজার মানুষের জীবন ধারণের ভিত্তি দুর্বল করে দেয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপের পাশাপাশি তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষগুলোর জীবনও নিরাপদ নয়। বাড়িঘর ধ্বংসের পর তৈরি করা অস্থায়ী তাঁবুতেও হামলা হচ্ছে। একই সঙ্গে তীব্র হচ্ছে খাদ্য সংকট। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ৭৩,৪২২ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গাজায় হামলা অব্যাহত রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল ৪,৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ১,২৮৬ ফিলিস্তিনি নিহত এবং ৪,২৫৭ জন আহত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ আর ড্রোন হামলা চলছে। এতে নিহত হয়েছেন অন্তত ২ জন। হামলাগুলো এমন সময় হচ্ছে যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতার কথা রয়েছে। যুদ্ধবিরতি ও সমঝোতা থাকার পরও থামছে না উত্তেজনা। সীমান্ত জুড়ে বাড়ছে সংঘাতের শঙ্কা, অস্থির গোটা অঞ্চল।
দক্ষিণ লেবাননের আইনাতা ও হাদ্দাতা এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে বিনত জাভাইল জেলার এসব গ্রামের উপকণ্ঠে হামলার পাশাপাশি একটি ড্রোনও বিস্ফোরিত হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজে থাকা একটি এক্সকাভেটরের ওপর উড়ন্ত অবস্থায় ড্রোনটি বিস্ফোরিত হয়। এর আগেও দক্ষিণ লেবাননের কাফর রুম্মান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছেন। এনএনএর তথ্য অনুযায়ী মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ওই হামলায় হোসেন শুক্রুন ও আহমেদ রুম্মানির মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী দল। হামলাগুলো এমন সময় হচ্ছে যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা একটি কাঠামোগত সমঝোতার কথা রয়েছে। ২৬ জুন স্বাক্ষরিত ওই সমঝোতায় লেবাননের দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে সরে যাওয়ার বিষয়টি ছিল, কিন্তু এরপরও দক্ষিণ লেবাননের নেতানিয়াহু বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শুধু দক্ষিণ লেবানন নয়, রাজধানী বৈরুতের আকাশেও শত্রুতাপূর্ণ ড্রোন তৎপরতার খবর দিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। একই সময় ইসরায়েলি বিমান হামলা হয়েছে আল মানসুরি ও আশপাশের এলাকায়। তাই যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতে সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ৫ সেপ্টেম্বর দিল্লিতে যুব সমাবেশের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে, ইন্ডিয়া গেট থেকে মিছিল শুরু হয়ে নিউ দিল্লি পুলিশ সদর দফতরের দিকে যাবে। এতে শিক্ষার্থী ও বিভিন্ন যুব সংগঠনও যোগ দেবে বলে জানায় সিজিপি। পাশাপাশি যুব সমাজকে দেয়া মোদী সরকারের সব কথা বাস্তবায়ন না করায় তীব্র নিন্দা জানায় দলটি। গত মাসে ভারতের যন্তর মন্ত্রের আন্দোলন শেষ হলেও থামছে না ককরোচ জনতা পার্টি। নিট কেলেঙ্কারির দায়ে ১ মাসব্যাপী বিক্ষোভের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিট কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেয় মোদী সরকার। তবে শান্তিপূর্ণ আন্দোলন শেষ করতে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন না হওয়ায় ৫ সেপ্টেম্বর দিল্লিতে বড় যুব সমাবেশের ঘোষণা দিয়েছে সিজিপি। এক বিবৃতিতে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, প্রতিশ্রুতি পূরণে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দেশবাসী ও যুব সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এরই মধ্যে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস থেকে স্কুল ঠিক করো কর্মসূচি শুরু করেছে সিজিপি। স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার পিম্পরি গ্রামে এই কর্মসূচির ঘোষণা দেন দলের নেতা অভিজিৎ দীপকে। পরে স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সব মিলিয়ে কেন্দ্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও শিক্ষা খাতের সংস্কারের দাবিতে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সিজিপি। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের H-1B ভিসার ফি $1,00,000 বেশি করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। নতুন প্রস্তাবে ফি দাঁড়াতে পারে $1,03,265। পাশাপাশি বিদেশি শিক্ষার্থী ও চাকরি হারানো H-1B কর্মীদের জন্য কঠোর হচ্ছে নিয়ম। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর, কারণ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে এই ভিসার সুবিধাভোগীদের 70% বেশি ভারতীয়। দিনে দিনে আরো কঠোর হচ্ছে মার্কিন ভিসা নীতি। এরই ধারাবাহিকতা এবার দক্ষ বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসার ফি $1,00,000 বেশি করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ফেডারেল রেজিস্টারের তথ্য অনুযায়ী নতুন ফি হতে পারে $1,03,265। অথচ আগে এই ভিসার বিভিন্ন ফি ছিল সাধারণত $2,000 থেকে $5,000 মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত দক্ষতার বিদেশি কর্মী নিয়োগে এই ভিসা ব্যবহার করে। বছরে 65,000 সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য আরও 20,000 ভিসা দেয়া হয়। তবে নতুন ফি সবার জন্য প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় থাকা বিদেশিদের নতুন H-1B ভিসা এবং বর্তমান ভিসা নবায়নের ক্ষেত্রে এই ফি থাকবে না। এদিকে গত বছর একই ধরনের $1,00,000 ফি আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে চলতি বছরের জুনে একটি মার্কিন আদালত সেটিকে অবৈধ ঘোষণা করে। প্রশাসন সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। ব্যবসায়ী সংগঠন, কয়েকটি অঙ্গরাজ্য, শ্রমিক সংগঠন ও নিয়োগদাতাদের জোটও এই ফি নিয়ে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। এর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজে সুযোগ দেওয়ার কর্মসূচিতেও বড় অঙ্কের ফি বসানোর উদ্যোগ রয়েছে। অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী কিছু আবেদনের ক্ষেত্রে $1,00,000 পর্যন্ত ফি প্রস্তাব করতে পারে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। নিয়মটি চূড়ান্ত হলে চাকরি শেষ হওয়ার পর দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে কর্মী ও তাদের নির্ভরশীলদের।
এরই মধ্যে H-1B ভিসার নিবন্ধন কমেছে। গত বছর প্রায় 3,44,000 নিবন্ধন হয়, যা 2024 সালের তুলনায় 25% কম এবং 2023 সালের প্রায় 7,94,000 নিবন্ধনের অর্ধেকেরও কম। নতুন প্রস্তাব চূড়ান্ত হলে বিদেশি কর্মী নিয়োগের ব্যয় আরও বাড়বে, আর এর বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, H-1B ভিসার সুবিধাভোগীদের 70% বেশি ভারতীয়। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর বিজ্ঞানী ও বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর ইরফান আল হুসাইনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ ফরেনসিক অটোপসির দাবিতে লস অ্যাঞ্জেলেসে মানববন্ধন ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবারের সদস্য ও সহপাঠীদের অভিযোগ, মৃত্যুর 25 দিন পরও তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এখনও হস্তান্তর করা হয়নি ইরফানের মরদেহ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর বিজ্ঞানী ডক্টর ইরফান আল হুসাইনি বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশের গর্ব, বাবা মার আদরের সন্তান এখন যুক্তরাষ্ট্রের হিমঘরে। স্বজন ও সহপাঠীদের দাবি, মৃত্যুর 25 দিন পরও ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়। স্থানীয় সময় রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ইরফানের স্মরণে শোক সভা। ইউএসসির বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মসূচিতে নারী শিশু সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। এ সময় উপস্থিত ছিলেন ইরফানের বাবা মা, ভাই বোন ও স্বজনরা। বিজ্ঞানী ইরফানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এমন একটা ছেলে ইরফান আল হুসাইনি, এত কেয়ারিং, এত সিম্পল, এত লাভেবল একটা ছেলে, তাকে আমরা হারিয়েছি। সত্য ঘটনাটা জানতে চাই এবং তারপরে যা হওয়ার সেটা তো নিয়ম মতো হবেই। ইরফানের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পূর্ণাঙ্গ ফরেনসিক ময়না তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। এনভিডিএতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। তার বস, কোয়ার্কার্স, কলিগস যারা যে কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেত না, ইরফান ওয়াজ দ্য সলিউশন ফর দ্যাট প্রবলেম। আমেরিকার সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের, বাংলাদেশি কমিউনিটির একই প্রশ্ন, আমরা জানতে চাই কি হয়েছে। সত্য যাতে বের হয়ে আসে, ইউএসএতে ল অনুযায়ী আমরা যাতে জানতে পারি। পরিবার ও সহপাঠীদের তথ্য মতে গেল 22 জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির পাও আল্টোতে নিজ বাসা থেকে ইরফানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্ট্যানফোর্ড মেডিকেল সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 30 জুলাই তার মৃত্যু হয়। 33 বছর বয়সী ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন ইরফান। পরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। মৃত্যুর আগে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআই সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন ইরফান আল হুসাইনি। ইরফানের শোকসভায় ইরফানের মরদেহ বাংলাদেশে নিয়ে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ইউএসসি, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ফিরছে সম্মান নিয়ে। সিরিজ ড্র হলেও এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে আরও অনেক কিছু, এমন মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সামনে লাল সবুজদের আছে ব্যস্ত সূচি, ওয়ার্কলোড ম্যানেজ করে সেখানেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার প্রত্যাশা তার। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আপনার কাছে কি মনে হয়েছে যে আর একটু ভালো করার বাংলাদেশের সুযোগ ছিল কিনা, কোন জায়গাটা আসলে পিছিয়ে গেল? কন্ডিশনটা একটু এক্সট্রিম ছিল আমাদের জন্য, ইভেন অস্ট্রেলিয়ানদের জন্য কিন্তু কন্ডিশনটা অত সহজ ছিল না। আমাদের সেটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই মাকাই টেস্ট ম্যাচে। দারুণে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, এখানেও কিন্তু বল হাতে দারুণ করেছি। জাস্ট ব্যাটিংয়ে হয়তো আমরা একটু বেটার পারফরমেন্স করতে পারতাম। আমার মনে হয় না যে আমরা খুব খারাপ খেলেছি। আই থিঙ্ক
টেস্ট ম্যাচে আর একটু বেশি, আমরা যদি ফার্স্ট ইনিংসে যদি 150 রান করতে পারতাম, এই টেস্ট ম্যাচের রেজাল্টটা হয়তো ভিন্ন কিছু হতে পারত। বাংলাদেশ ব্যাক করবে দেশে, কি নিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আই থিঙ্ক রেসপেক্ট, ডেফিনেটলি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখন সবচেয়ে সেরা, আমরা মানে এত 6 নম্বরে এর আগে কখনো আসিনি, আমাদের সুযোগ আছে আরও উপরে যাওয়ার র্যাঙ্কিংয়ে। এটা একটা ব্যাপার। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমরা, সেই লক্ষ্য পিছিয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ মানে যে পয়েন্টটা দরকার ছিল, এই পয়েন্টগুলো দেখলে আমাদের অনেক কাজে লাগবে। শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি রিভিল করেননি, তার টেস্ট নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। আসলে আপনার এজ আ প্রধান নির্বাচক, আপনিও বা কি স্বপ্ন দেখেন টেস্ট ক্রিকেটকে নিয়ে? আই থিঙ্ক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত ভালো এটা আর প্রমাণ করার তেমন কিছু নেই আমাদের কাছে। আমার মনে হয় এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। শুধুমাত্র এই অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট ম্যাচ না, তার আগে যদি প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন, আই থিঙ্ক উই প্রুভড আওয়ারসেলভস। আমাদের সামনে 5টা টেস্ট ম্যাচ আছে। আফগানিস্তানের টেস্ট ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট নয়, বাট পরের যে 2টি টেস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকায় 2টি টেস্ট ম্যাচ আমাদের, এই 4টি টেস্ট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাদেরকে একটু প্ল্যান করতে হবে। প্ল্যান করতে মেনেছেস আমরা সেটাই করছি, যে আমাদের ওই 4টা টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা আমাদের বেস্ট পসিবল সাইডটা, আমাদের সবাইকে ফিট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই কী করা উচিত এটা নিয়ে আসলে আমরা বেশি আলাপ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে, যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। নারী এশিয়া কাপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো করতে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধেই। এদিকে দেশের নারী ক্রিকেটের ঘরোয়া কাঠামোর উন্নয়নে ৪৫ জন ক্রিকেটার নিয়ে প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপ আয়োজন করছে বিসিবি। ভারতকে হারিয়ে ২০১৮ সালে প্রথমবার নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এরপর কেটেছে আরও 2টি আসর, যেখানে টাইগার্সদের ঝুলিতে ছিল কেবলই হতাশা। ফাইনালেও উঠতে পারেনি টাইগার্সরা। এবার সেই গেরো ভাঙতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই শিরোপা পুনরুদ্ধার নয়, আপাতত লক্ষ্যটা সেট করেছেন ফাইনাল। টুর্নামেন্টে ম্যাচ আছে ফ্লাডলাইটের আলোতে, সেই অনুযায়ী মিরপুরে 2টি প্রস্তুতি ম্যাচও খেলেছে মেয়েরা। তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জ্যোতি। গত আসরের সেমিফাইনাল হারের আক্ষেপ গুছিয়ে এগোতে চান পরিকল্পনা অনুযায়ী। তবে বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধে। লাস্ট টাইমও এটা ছিল যে আমরা ভালো খেলতে পারিনি, যাই গ্রুপ স্টেজে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে হেরে যে আমরা সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে পড়েছিলাম। সো সেমিফাইনালটা আমরা ক্রস করতে পারতেছি না, যে কোনো জায়গায় দেখতেছেন। সো আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। সো ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। বাট স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করতেছি, এবং দল হিসেবে যেটা বললেন যে আগের থেকে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে, বাট স্পেশালি যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আই গেস আমাদের একটা ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার। গেল আসরে শ্রীলঙ্কার কাছে হারায় ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হয় জ্যোতিদের। এবার ভারতকে এড়িয়েই ফাইনালে খেলতে চান জ্যোতি। তাতে এই গ্রুপে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে টাইগার্সদের। যদি গ্রুপ পর্বে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়া অনেক বেশি স্ট্রং, ইন্ডিয়াকে আসলে ফেস করতে হবে না সেমিফাইনালিস্ট। কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগে ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। আগামী ২৮ আগস্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপের। আর মারুফা নাহিদাদের মিশন শুরু ৩১ আগস্ট ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে। টুর্নামেন্ট শেষ করেই জাপানে এশিয়ান গেমস খেলতে যাবে বাংলাদেশ, যেখানে পদক জয়কে প্রাথমিক লক্ষ্য ধরেছেন জ্যোতি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে যদি এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে পারেন, তাহলে দুটো টুর্নামেন্টেই দল ভালো করবে বলে বিশ্বাস অধিনায়কের। এদিকে দেশের নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চ্যালেঞ্জ কাপ আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি, যেখানে ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে 3টি দল গঠন করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে এখনো আলোর মুখ দেখেনি নারী বিপিএল। নারী উইং অপেক্ষায় গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তের। বেস্ট 45 প্লেয়ার্স নিয়ে 3টা টিম করব, এবং ওই 3টা টিমের ভিতরে একটা চ্যালেঞ্জ কাপ হবে, যেটা ছেলেদের ইয়েতেও আছে। তো এটা করার ফলে হবে কি, আমাদের অনেক ক্রিকেটার কিন্তু ভালো খেলার সুযোগ পায় না। তো এই মেয়েরা কিন্তু এখন ভালো খেলার, নিজেকে তুলে ধরার জন্য একটা সুযোগ পাবে। আমরা চাই যে আরো বেশি বেশি ক্রিকেট হোক। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের সঙ্গে
একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সফর শেষে বাফুফে সভাপতি তাবিত আউয়ালের কাছে নিজেদের ইচ্ছার কথা জানায় সিবিএফ এর প্রতিনিধি দল। সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপের খেলা থাকা সত্ত্বেও ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে আগ্রহী বাফুফে। ফিফার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাফুফে সভাপতি। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবেও ব্যবহার করতে চায় ব্রাজিল। ফিফা আসিয়ান কাপের পর এবার প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলের আগ্রহ। জাতীয় দলের জন্য সেপ্টেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ পাওয়া নিয়ে শঙ্কায় থাকা বাফুফে এবার পড়েছে দোটানায়। গেল রোববার হঠাৎই বাংলাদেশ সফরে আসে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের 5 সদস্যের প্রতিনিধি দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি তারা পরিদর্শন করে বসুন্ধরা কিংস অ্যারেনা ও বাংলাদেশের বেশ কয়েকটি 5 তারকা হোটেল। পরিদর্শন শেষে বাফুফে সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে বৈঠক করে সিবিএফ এর প্রতিনিধি দলটা। সেপ্টেম্বর উইন্ডোতে লাল সবুজদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মূলত বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের জন্যই এই প্রস্তাব দিয়েছে সিবিএফ। তবে বাফুফে আসিয়ান কাপ খেলার আগ্রহ প্রকাশ করে ফিফাকে সবুজ সংকেত দেওয়ায় এই ম্যাচের আয়োজন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফিফার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে একটা দল ম্যাচ খেলতে পারে সর্বোচ্চ 4টি, আর আসিয়ান কাপেই বাংলাদেশকে খেলতে হবে অন্তত 4টি ম্যাচ। আর সেখানে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে দোটানায় পড়েছে বাফুফে। আসিয়ান কাপের সাথে সেলেসাউদের সঙ্গেও ম্যাচ খেলতে চায় বাফুফে, যা নিয়ে ফিফার সঙ্গে কথা বলবেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে, এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিবার সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমাদের প্রেসিডেন্ট ফিফার সাথে একটু কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে এবং আমরা আসিয়ান যে খেলাটা সেটা আমরা কভার করতে পারি। এদিকে বাংলাদেশে এসে জাতীয় স্টেডিয়াম সহ বিভিন্ন অবকাঠামো দেখে সন্তুষ্ট হলেও স্টেডিয়ামের ড্রেসিং রুম, প্রেস বক্স ও এক্সিট পয়েন্ট নিয়ে কিছু সংস্কার চায় সিবিএফ এর প্রতিনিধি দল। ম্যাচ খেলার জন্য বাফুফের কাছে আহামরি কোনো চাহিদা নেই ব্রাজিলের। তাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল। ঢাকা স্টেডিয়ামে ওরা 2-3টা পয়েন্ট একটু লিকেজ পেয়েছে। সেটা হলো ড্রেসিং রুমের একটু ডেভেলপ, আর হলো আপনার হলো মিডিয়া যে সেন্টারটা আছে, টেকনিক্যাল সেন্টারে যে এবং ইন্টারেন্স যেটা ঢোকা এবং বের হওয়া, ওগুলাকে ওরা একটা সাজেস্ট করছে আর একটু ডেভেলপ করার জন্য। ব্রাজিলের মতো দলের সঙ্গে ম্যাচ আয়োজন করতে হলে বাফুফের প্রয়োজন বড় অঙ্কের বাজেট। অস্ট্রেলিয়া, ভারত সফর শেষ করে অন্তত 90 সদস্যের বহর নিয়ে বাংলাদেশে আসবে ব্রাজিল ফুটবল দল। আর বিগ ম্যাচের বাজেটের জন্য বসে থাকবে না বাফুফে, প্রয়োজনে সরকার থেকে নেওয়া হবে সহযোগিতা। ফিফার সাথে কথা বলে প্রেসিডেন্ট এবং ব্রাজিলের সাথে ওদের পূর্বাপের সাথে কথা বলার পরে যদি আমাদের ওই পজিটিভ সাইডটা আসে, তখন হয়তো ফিনান্সিয়াল বিষয় নিয়ে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্টের সাথে এবং আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি আমিনুল সাহেব ওনাদের সাথে বসে, তো এটা যেহেতু রাষ্ট্রীয় একটা খেলা, অবশ্যই ডিসিশনটা ওইভাবে আসবে। ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে চায় ব্রাজিল। এছাড়াও অবকাঠামো উন্নয়ন, ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও যৌথ কোচিং প্রোগ্রামে বাফুফের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিবিএফ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লজ্জাজনক এক ঘটনার সাক্ষী হলো দেশের ফুটবল। অনূর্ধ্ব 20 ফুটবল দলের হেড কোচ জেরার্ড জোন্স এবং সহকারী কোচ আতিকুর রহমান মিশু হাতাহাতিতে জড়িয়েছেন। শুধু তাই নয়, বিষয়টি পরে গড়ায় পুলিশ পর্যন্ত। জেরার্ড জোন্সের কোচিং সনদ ভারী হলেও আচরণ প্রশ্নবিদ্ধ। কদিন আগে নির্ধারিত সময়ের মধ্যে বাফুফে তার বেতন দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের কষ্ট আর নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে পোস্ট করেন। এমনকি বাফুফে স্টাফদের সঙ্গেও তার অসদাচরণের অভিযোগ আছে। তবে ঠিক কী ঘটনা নিয়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে তিনি বিবাদে জড়িয়েছেন তা জানা যায়নি। টিম হোটেলে তাদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে 999-এ ফোন করেন জেরার্ড নিজেই। পুলিশ আসলেও অবশ্য ঘটনা আর বেশি দূর গড়ায়নি। বিষয়টি খতিয়ে দেখছে বাফুফে। 41 কোটি টাকায় বিক্রি হলো দিয়াগো ম্যারাডোনার
হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস এই বল বিক্রির খবর নিশ্চিত করেছে। তবে বলটির প্রত্যাশিত দাম মেলেনি। হেরিটেজ অকশনস আশা করেছিল অন্তত $1 কোটি দাম উঠবে, কিন্তু নিলামের সর্বোচ্চ বিড আসে 33 লাখ বা $3.3 মার্কিন। হ্যান্ড অফ গড কথাটা রসিকতা করে বলেছিলেন দিয়াগো ম্যারাডোনা। রেফারির দৃষ্টিসীমা আড়াল করে হাত দিয়ে করা গোলটাকে আর কি বা বলতে পারতেন তিনি। মেক্সিকো বিশ্বকাপের 4 দশক পরও আলোচনা থেমে নেই ম্যারাডোনার এই গোল ঘিরে। বিশ্বকাপের আশপাশ সময়ে তা যেন হয়ে ওঠে আরও প্রাসঙ্গিক। আর এই সুযোগ কাজে লাগেই হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি এবার বিক্রি করে দিল নিলামকারী প্রতিষ্ঠান। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আয়োজন করে এই আনুষ্ঠানিকতার, যেখানে $3.3 মিলিয়ন মার্কিন বলটি কিনে নেয় একটি প্রতিষ্ঠান। বাংলা মুদ্রায় যা 41 কোটি টাকারও বেশি। কারা বা কোন কোম্পানি বলটি কিনে নিয়েছে অদৃশ্য কারণে সেই নাম প্রকাশ করেনি হেরিটেজ অকশনস। তাদের প্রত্যাশা ছিল বলটি অন্তত $10 মিলিয়ন মার্কিন বিক্রি হবে, কিন্তু প্রত্যাশার তুলনায় দাম পাওয়া গেছে অর্ধেকেরও কম। বিশ্বকাপের পর এই বলটি প্রায় 36 বছর নিজের কাছে রেখেছিলেন তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। 2022 সালে তার কাছ থেকে নিয়ে বলটি নিলামের আয়োজন করে গ্রাহাম বার্ড অকশনস। তখন এর দাম উঠেছিল $2.37 মিলিয়ন মার্কিন। পরের বছর এটি আবারও অকশনে তোলা হয়, কিন্তু বিডে প্রত্যাশিত দাম না পাওয়ায় বলটি তখন আর বিক্রি করা হয়নি। 1986 বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল অ্যাডিডাসের এই আজতেকা মডেলের বল দিয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার 2-1 গোলের জয়ে এই বল দিয়েই 2 গোল করেছিলেন ম্যারাডোনা, যার প্রথমটি হ্যান্ড অফ গড হিসেবে স্বীকৃত। এই গোল নিয়ে বিতর্ক থাকলেও পরেরটি ছিল অনন্য। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এসে বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেন তিনি। পরবর্তীতে ফিফার ভোটে যা গোল অব দ্য সেঞ্চুরি নির্বাচিত হয়। নিলামে হেরিটেজ অকশনস বলটির প্রত্যাশিত দাম না পেলেও যে জার্সি পরে ম্যারাডোনা এই গোলটি করেছিলেন তা জন্ম দেয় ইতিহাসের। 2022 সালে অকশনে জার্সিটির দাম উঠেছিল $93 লাখ। সেই সময়ে যা ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর অকশন প্রাইস হিসেবে ছিল একটি রেকর্ড। এসএম ইকবাল, সময় সংবাদ। ফিফা প্রেসিডেন্ট হওয়ার রেস থেকে নিজেকে সরিয়ে নিলেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। উয়েফাতেই কাজ করা উপভোগ করেন এবং নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখতে এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে সেফেরিন সতর্ক করে বলেছেন, ইনফান্তিনোকে হয় পদত্যাগ করতে হবে, নয়তো আগামী মার্চের নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি সেফেরিন। গেল 1 মাসে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ব্যক্তিটির নাম আলেকজান্ডার সেফেরিন। শুরু থেকেই ফিফাকে নিজের স্বার্থে ব্যবহার এবং ফুটবলের ঐতিহ্য বিকিয়ে দেওয়ার অভিযোগে ইনফান্তিনোর তীব্র বিরোধী ইউএফা সভাপতি। বিশেষ করে সম্প্রতি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে বিক্রি করার প্রস্তাব প্রকাশ পাওয়ার পর সৃষ্টি হয় নজিরবিহীন ক্ষোভ। সেফেরিনের মতে ইউরোপিয়ান সুপার লিগ বিতর্ককেও ছাপিয়ে গেছে ইনফান্তিনোর এই আত্মঘাতী সিদ্ধান্ত। অনেকেই ভেবেছিলেন সেফেরিন হয়তো ফিফার সর্বোচ্চ পদের দিকে আগ্রহী, কিন্তু ফিফা সভাপতির চেয়ার কাঁপিয়ে দিলেও নিজে সেই পদে লড়বেন না বলে জানিয়ে দিলেন সেফেরিন। ফিফা সভাপতি হওয়ার কোনো আগ্রহই নেই ইউএফা প্রধানের, বরং ইউরোপিয়ান ফুটবলে নিজের নীতি ও সততা বজায় রাখাই তার মূল লক্ষ্য। প্রথম কারণ হলো আমি উইফাকে ভালোবাসি এবং এখানে কাজ করাটা বেশ উপভোগ করছি। আমার মনে হয় একটা নির্দিষ্ট সময়ে এসে জীবনটাকে একটু উপভোগ করা দরকার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই পদের প্রতি আমার কোনো আগ্রহ না থাকলে সভাপতি হিসেবে আমার ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও অনেক উঁচুতে থাকবে। একসময় ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান হিসেবে ইনফান্তিনোকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী মনে করা হলেও সেফেরিনের ধারণা, আগামী ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনের চেষ্টা করলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এই ফুটবল প্রশাসককে। ইনফান্তিনোকে বুঝতে হবে তার পক্ষে যথেষ্ট সমর্থন নেই, আর এটা শুধু ভোটারদের সমর্থন না, বরং পুরো বিশ্বের ফুটবল সংস্থা, সমর্থক, বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং কোচদের সমর্থনের মধ্যে পড়ে। আগামী মার্চের নির্বাচনে তিনি হয়তো প্রার্থী হবেন, তবে সেক্ষেত্রে তার বিপরীতে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে বলেই আমার বিশ্বাস। যদিও সেই প্রার্থীটি কে হতে যাচ্ছেন সে বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। ইতিমধ্যেই ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট হয়েছে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার ফুটবল সংস্থা। তাই অনেকেই মনে করছেন আগামী মার্চে মরক্কো কংগ্রেসেই হয়তো শেষ হবে ফিফায়
ইনফান্তিনোর রাজত্ব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, নিরাপদ মিড ডে মিল নিশ্চিতে জোর, উপবৃত্তি পর্যালোচনার নির্দেশ। 6 মাসে গুম নিয়ে জামায়াত নেতা আজাদের ভুয়া তথ্যে সমালোচনার ঝড়, ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ, বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন বিশেষজ্ঞ। রোহিঙ্গা সংকটের 9 বছরের অনিশ্চিত প্রত্যাবাসন, জাতিসংঘে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ, চীনের কূটনৈতিক ভূমিকা কাজে লাগিয়ে দর কষাকষি করতে চায় ঢাকা। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা, আকার বড় না করার আহ্বান, মন্ত্রণালয়ের কাজের মূল্যায়নের উপর সামনেও পরিবর্তনের ইঙ্গিত। এবং ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, সব ধরনের আয়ের উৎস বন্ধ করে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করাই লক্ষ্য, অর্থনৈতিক সন্ত্রাস বলছে তেহরান। এ ছিল ভোরের সময়, এরপর সকালের সময় সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ মালিহা আপনাকে। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।